আচ্ছা, ইমিউনিটি কাকে বলে আমরা জেনেছি আগের ভিডিওতে, ক্লাসেও। এখন আমরা জানবো টাইপস অফ ইমিউনিটি, মানে ইমিউনিটি কত ধরনের হতে পারে। ঠিক আছে, এখন টাইপস অফ ইমিউনিটি বলতে গেলে প্রথমে আসছে দুই ধরনের। একটা হচ্ছে সহজাত বা যেটাকে বলা হয় ইনেট, ইনেট বা সহজাত, ইনেট ইমিউনিটি। আর একটা হচ্ছে অর্জিত। ঠিক আছে, তাহলে ইনেটটা আমি আগে লিখে নিই। ইনেট হচ্ছে সহজাত, সহজাত। ঠিক আছে, আর একটা কি ভাগ বললাম, আর একটা হচ্ছে অর্জিত বা অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অর্জিত ইমিউনিটি। প্রথমে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সহজাত ইমিউনিটি। সহজাত ইমিউনিটি বলতে কি বোঝাচ্ছে? সহজাত ইমিউনিটি বলতে বোঝাচ্ছে যে একটু আগেই আমরা যখন টাইপস অফ অ্যান্টিবডিজ পড়েছি তখন কি জেনেছি? ফ্রম মাদার টু তার অফস্প্রিংয়ের মধ্যে কিন্তু কিছু অ্যান্টিবডিজ অটোমেটিকভাবে চলে আসে। তাহলে অফস্প্রিং জন্মগ্রহণ করার সাথে সাথেই সেই সমস্ত অ্যান্টিবডিজ দ্বারা কিন্তু তার অনাক্রমত তন্ত্রকে চালাতে শুরু করে, যেটা হচ্ছে ডিপেন্ড করে না পরিবেশের উপরে। ফ্রম প্যারেন্টাল জেনারেশন ডাইরেক্টলি সেটা সঞ্চারিত হয় অপত্যের মধ্যে, এবং বংশানুক্রমে মানে এক প্রজন্ম থেকে অন্য আরেকটা প্রজন্ম, তার থেকে আরেকটা প্রজন্মতে পরিবাহিত হয়। তো তাকে বলবো আমরা এই সহজাত বা ইনেট ইমিউনিটি। ঠিক আছে, এখন ইনেট ইমিউনিটিকে যদি আমরা ভাগ করি, আমরা এখন পড়াশোনা করব ইনেট ইমিউনিটি নিয়ে, তাই অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা আমি মুছছি। ঠিক আছে, আচ্ছা মোছার দরকার নেই, থাক এখানে। তাই ইনেট ইমিউনিটি প্রথমে যেটা হতে পারে সেটা হচ্ছে এক্সটার্নাল ব্যারিয়ার। হোয়াট ইজ দিস? নোন অ্যাজ এক্সটার্নাল ব্যারিয়ার, এক্সটার্নাল ব্যারিয়ার। হোয়াট ইজ দিস? এক্সটার্নাল ব্যারিয়ার বলতে বাহ্যিক প্রতিবন্ধক জিনিসটা বোঝাচ্ছে। এখন এক্সটার্নাল ব্যারিয়ার আমাদের শরীরের কোনগুলো সেগুলো সম্পর্কে জানতে হবে। প্রথমে আসছি আমরা স্কিন। স্কিনকে কেন বলবো না, শরীরের বাইরে, সবার বাইরে অবস্থান করছে কি স্কিন। তাহলে স্কিন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি ঢুকতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেকেন্ড আসছে মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন। তাহলে মিউকাস মেমব্রেনটা কি না, মিউকাস মেমব্রেন হচ্ছে আমাদের এই যে নাক, নোজ, তার ভেতরের দিকে ইন্টারনাল রিজিয়ান, ধরো এটা নোজ, তার ভেতরের দিকে যে নাসা পথ, এই রিজিয়ানে কি থাকে না মিউকাস মেমব্রেন অবস্থান করে। এখন মিউকাস মেমব্রেন থেকে বিভিন্ন ধরনের মিউকাস ক্ষরিত হয়, এবং যেটা কি করে, কি ক্ষরণ করে না মিউকাস ক্ষরণ করে। মিউকাস যেটা কি করছে আমাদের শরীরে একটা অনাক্রমতা দান করছে, ইমিউনিটি দান করছে, ইমিউনিটি দান করছে। বাপরে, ভিডিওটা এলোই না, মিউকাস থাকছে, সেই মিউকাস কি করছে, ইমিউনিটি দান করছে। ঠিক আছে, এই হচ্ছে দুটো পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট আসতে পারে কি না, আচ্ছা এই যে স্কিন এবং এই মিউকাস, এই দুটোই হচ্ছে তোমার ফিজিক্যাল ব্যারিয়ার। এই দুটোকে একসাথে বলা হয় ফিজিক্যাল ব্যারিয়ার, মানে হচ্ছে বেরিয়ার মানে হচ্ছে ভৌত প্রতিবন্ধক, ভৌত প্রতিবন্ধক। বোঝা গেল? তাহলে ভৌত এটা কিন্তু ভৌত প্রতিবন্ধকটা এক্সটার্নাল ব্যারিয়ারের মধ্যে একটা ভাগ। আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে রাসায়নিক প্রতিবন্ধক। হোয়াট ইজ দিস? নোন অ্যাজ রাসায়নিক প্রতিবন্ধক। এর আরেকটা ভাগ হচ্ছে কেমিক্যাল ব্যারিয়ার, কেমিক্যাল ব্যারিয়ার। এখন এই যে কেমিক্যাল ব্যারিয়ার, এই কেমিক্যাল ব্যারিয়ারটা কি কি দিয়ে তৈরি হয় সেটা আমাকে জানতে হবে। কেমিক্যাল ব্যারিয়ার তৈরি হয় প্রথমে হচ্ছে তোমার লালা রস বা স্যালাইভা। 2 নম্বর আসছে পিয়ার বা অশ্রু। এই যে স্যালাইভা, স্যালাইভা কোথা থেকে ক্ষরিত হয়? লালা গ্রন্থির থেকে।
লালা গ্রন্থির থেকে যখন স্যালাইভা ক্ষরিত হয়, লালা গ্রন্থির থেকে যখন স্যালাইভা ক্ষরিত হচ্ছে, তখন কি হচ্ছে, বিভিন্ন ধরনের উৎসেচক থাকছে, তাই তো? সেইটা কি করছে না, আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে। টিআর মানে অশ্রু গ্রন্থির থেকে, দেখো মনে করে দেখো পড়েছিলে, লাইসোজাইম ক্ষরিত হয়। কি ক্ষরিত হয়? লাইসোজাইম। লাইসোজাইম ক্ষরিত হয়, যা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ক্ষতিকর প্রতিশোধন করতে পারে। তাছাড়া আরও অনেকগুলো ভাগ আছে, সেটা হচ্ছে তোমার এইখানটাতেই লিখি, কেমিক্যাল ব্যারিয়ারের মধ্যে আরও ভাগ আছে, সেটা হচ্ছে তোমার বাইল বা পিত্তরস, পিত্তরস, ঠিক আছে। সিবাম, সিবামটা দেখো ত্বকের ওপরে থাকে, ত্বকের ওপরে সিবিসিএস গ্রন্থির থেকে ক্ষরিত হয়, তাহলে সেই সিবাম কি করছে, আমাদের শরীরে একটা অনাক্রমতা তন্ত্র ধারণ করছে। এই হচ্ছে এক্সটার্নাল বেরিয়ার সম্পর্কে আলোচনা করা হয়ে গেল। এই হচ্ছে এক্সটার্নাল বেরিয়ার। নাও কামিং টু দিস পয়েন্ট, ইনেট বা সহজাতর একটা ভাগ এক্সটার্নাল, এটা কমপ্লিট। 2 নম্বর আসছে আমরা ইন্টারনাল বেরিয়ার। ইন্টারনাল বেরিয়ার, তাহলে ইন্টারনাল বলতে কি কি বোঝাচ্ছে? প্রথমে দেখো আসছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, বোঝা গেল। এখন হোয়াইট ব্লাড সেলের যে 5 ধরনের টাইপ হয়, 5 টাইপস, সেটা সম্পর্কে কিন্তু আমি এখন আর আলোচনা করছি না। যদি কারোর জানার দরকার হয় বা বোঝার দরকার হয়, ক্লাস 11-এর সংবহনতন্ত্র, ব্লাড সার্কুলেশনের মধ্যে কিন্তু ডাব্লিউবিসি সম্পর্কে ইন ডিটেল দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, গিয়ে তোমরা দেখতে পারো যদি তোমাদের জানতে ইচ্ছা হয় বা কেউ ভুলে যাও, ঠিক আছে। তো এখানে নতুন যেটা জানবো সেটা হচ্ছে, আরো দুটো জিনিস যেটা জানবো সেটা হচ্ছে ম্যাক্রোফাজ এবং ম্যাক্রোফাজ। সো হোয়াট ইজ ম্যাক্রোফাজ, অ্যান্ড আরেকটা জানবো সেটা হচ্ছে এনকে সেল, বোঝা গেল। তাহলে এগুলো নিয়ে ইন্টারনাল তৈরি। প্রথমে আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে এই ম্যাক্রোফাজ। তাহলে এই জায়গাটা আমি তাহলে এটা একটা বুঝে নাও আগে, আরেকবার বলে দিচ্ছি। টাইপস অফ ইমিউনিটির মধ্যে আসছে সহজাত এবং অর্জিত। সহজাতের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে এক্সটার্নাল বেরিয়ার, একটা হচ্ছে ইন্টারনাল বেরিয়ার। এখন এক্সটার্নাল বেরিয়ারের মধ্যে 2 ধরনের ছিল, একটা হচ্ছে ভৌত এবং একটা হচ্ছে রাসায়নিক। একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক, এই যে আগের যেটা বললাম, ঠিক আছে। আর ইন্টারনাল বেরিয়ারের মধ্যে কিন্তু আসছে তোমার ডাব্লিউবিসিএস কাজ করছে, ম্যাক্রোফাজ কাজ করছে এবং এনকে সেল কাজ করছে। এখন ডাব্লিউবিসি সম্পর্কে আমরা জেনে গেছি, তাহলে এখন জানতে হবে ম্যাক্রোফাজ এবং এনকে সেল সম্পর্কে। তাহলে সেটা জানতে গেলে আমাদের এটা তাহলে আমি মুছলাম পুরোটা, ঠিক আছে। প্রথমে আমরা শুরু করব ম্যাক্রোফাজকে দিয়ে। কি দিয়ে শুরু করব না, ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ, ম্যাক্রো মিন্স দেখো এগুলো হচ্ছে গ্রিক ওয়ার্ড। দ্য মিনিং অফ ম্যাক্রো ইজ লার্জ, ঠিক আছে। আর এই ফেজটা এসেছে ফেজিং নামক একটা ওয়ার্ড থেকে, যার মিনিং হলো ইট মানে খাওয়া। তাহলে লার্জ মলিকিউলকে কি করছে, এনগার্ড করছে, তার নাম হচ্ছে ম্যাক্রোফাজ, বোঝা গেল। তাহলে এটা উৎপত্তি কোথা থেকে হয়? ফরমেশন, ফরমেশন, ফরমেশন অফ ম্যাক্রোফাজ কোথা থেকে উৎপত্তি লাভ করে? মোনোসাইট, ডাব্লিউবিসির একটা ভাগ তো মোনোসাইট, মোনোসাইট তৈরি হয়। মোনোসাইট তৈরি হওয়ার পরে ব্লাড স্ট্রিমে চলে যায়। কোথায় যায়? ব্লাড স্ট্রিম। ব্লাড স্ট্রিমে যাওয়ার পরে স্টে হিয়ার 1 to 2 days, 1 থেকে 2 দিন অবধি এখানে স্টে করে। তারপরে কি করছে, সে কিন্তু কলা কোষে প্রবেশ করছে, কি সেল টিস্যুতে ঢুকে যাচ্ছে বা প্রবেশ করছে। সেল টিস্যুতে ম্যাচিওর হয়ে তৈরি করছে কিন্তু আমাদের ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজ। তাহলে তোমাকে যদি হাউ ইটস ফর্ম যদি দেয়, তখন লিখতে হবে the monocyte cells which is a part of WBC cells are produced. After that it come into the bloodstream and stays here for 1 to 2 days, and after that it enter into the cell and tissues and organelles where it matures and form macrophage. Okay, এরপরে তাহলে এর কাজ ফাংশন,
ফাংশন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ম্যাক্রোফাজ? দ্য ফাংশন কি হচ্ছে না, ফ্যাগোসাইট পদ্ধতিতে, ফ্যাগোসাইট পদ্ধতিতে বিভিন্ন ধরনের রোগ জীবাণুকে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করছে, ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করছে, ঠিক আছে, ফ্যাগোসাইট পদ্ধতি। তাছাড়া ডেড সেল যেগুলো, 2 নম্বর পয়েন্ট, ডেড সেলগুলোকেও ডিস্ট্রয় করে আমাদের শরীর থেকে বের করে দিচ্ছে, ঠিক আছে। এখন আরেকবার তাহলে ম্যাক্রোফাজ নিয়ে ছোট্ট করে বলে দিই। যে ম্যাক্রোফাজ কথাটি এসেছে গ্রিক ওয়ার্ড ম্যাক্রো মিনস লার্জ অ্যান্ড ফ্যাজ মিন ফেজিন থেকে এসেছে, যার মিনস টু ইট। তাহলে বড় মলিকুল যেটা হচ্ছে ডাইরেক্টলি কোনো মলিকুলকে নিজের মধ্যে এনগাল্ফ করে এবং এনগাল্ফ করে নিয়ে সেটাকে ধ্বংস করে। তাহলে কীভাবে তৈরি হয়, ফর্মেশনটা বোঝা গেল। ফাংশনটা কি, ফ্যাগোসাইট এবং ডেড সেলকে, ফ্যাগোসাইট পদ্ধতিতে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ডেড সেলকে নষ্ট করে। এই হচ্ছে ম্যাক্রোফাজ। এখান থেকে কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, 2 মার্কসের কোশ্চেন আসতে পারে যে কোনো সময়, ঠিক আছে। নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, and what is this? This is NK cell. Okay, NK cell. Full form of NK cell is natural killer cell. বোঝা গেল? এখন ন্যাচারাল কিলার সেলটা কি সেটা সম্পর্কে জানতে হবে। ফরমেশন সব কিছুরই ফরমেশন জানতে হবে। তো ফরমেশন কোথা থেকে হয় না, এটা হচ্ছে অস্থিমজ্জা, ফ্রম বোন ম্যারো, বোন ম্যারো থেকে উৎপত্তি লাভ করে কারা, স্মল লিম্ফোসাইট উৎপত্তি লাভ করছে। তারপরে কি হচ্ছে, তারা প্লিহা বা স্প্লিন অর লিম্ফয়েড অর্গানের মধ্যে চলে আসে, তারপরে কি হচ্ছে, সেখান থেকে ডিস্ট্রয় জীবাণুকে, ঠিক আছে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করছে। বোঝা গেল? এই হচ্ছে তার ফর্মেশন পদ্ধতি এবং কাজ করার পদ্ধতি। তাহলে বোন ম্যারো উৎপন্ন হচ্ছে স্মল লিম্ফোসাইট, সেই স্মল লিম্ফোসাইট স্প্লিন বা লিম্ফয়েড অর্গানে থাকছে এবং তারপরে সেটা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করছে। এখন এর ফাংশন সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এনকে সেল। এটা কি হচ্ছে, এটা কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে বা অস্বাভাবিক কিছু সেল, ধরো অ্যাবনর্মাল সেল যেমন হচ্ছে ক্যান্সার সেলে যদি এনকে সেলের সংস্পর্শে আসে, প্লাস এনকে সেল করলাম, কি নিঃসরণ করে এনকে সেল না, সাইটোলাইসিন ক্ষরণ করে, সাইটোলাইসিন ক্ষরণ করছে। এই সাইটোলাইসিন কি করছে, এর প্রভাবে এই যে ক্যান্সার সেলটা রাপচার বা ধ্বংস করছে, ঠিক আছে। এইভাবে সেল কাজ করে। এটা হলো 1 নম্বরের কাজ। আর 2 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস পদ্ধতি। অ্যাপোপ্টোসিস মানে কি, প্রোগ্রাম সেল ডেথ, মানে একটা সেল ধরো আছে, সেই সেলটা ডেথ হবে, যে পদ্ধতিতে সেই সেলটাকে, মানে একটা সব কিছুতে তো একটা নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে, সেই আয়ুষ্কাল পেরিয়ে গেলে সেলটা মারা যায়। তো যে পদ্ধতিতে স্বাভাবিক সেলের মৃত্যু ঘটে তাকে বলে অ্যাপোপ্টোসিস। তো সেই অ্যাপোপ্টোসিসে সহায়তা করছে এনকে সেল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই তোমার সহজাত অনাক্রম্যতা কি বা ইনেট ইমিউনিটি কি বা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করা হবে। এরপরে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারফেরন। হোয়াট ইজ ইন্টারফেরন, কি নিয়ে আলোচনা করব, ইন্টারফেরন। দেখো ইন্টারফেরনটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। ইন্টারফেরন, ধরো একটা ব্যাকটেরিয়া, দিস ইজ দ্য ব্যাকটেরিয়া, অ্যাটাক করেছে একটা নির্দিষ্ট সেলকে, অ্যাটাকড বাই দিস সেল, ওকে। এখন সেই সেলটা কিছু জিনিস ক্ষরণ করছে, সিক্রিশন ঘটাচ্ছে,
সেই সিক্রেশন কি করছে, তার পার্শ্ববর্তী যে সেলগুলো আছে সেই সেলগুলোকে বলছে ভাই আমি অ্যাটাক হয়েছি ব্যাকটেরিয়ার দ্বারা, সো তুমি কিন্তু আর অ্যাটাক হও না, আগের থেকে সাবধান করে দিচ্ছে, ঠিক আছে। এবং এই ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা, ভাইরাসও হতে পারে, ভাইরাস দ্বারা যখন অ্যাটাক হচ্ছে তখন সে কিন্তু আর অ্যাটাক করতে পারছে না, ঠিক আছে, কারণ আগের থেকেই সে এই গল্পটা জেনে গেছে এবং তার সংখ্যা বৃদ্ধিতে বাধা দিচ্ছে। এই যে পদ্ধতি তাকে আমরা বলবো ইন্টারফেরন, ঠিক আছে। এরপরে আমরা যেটা আসছি, দেখো ইন্টারফেরনের অনেক ভাগ আছে, বেসিক স্ট্রাকচারটি শুধু সম্পর্কে আমরা আলোচনা করলাম, কারণ ইন্টারফেরন সম্পর্কে 1 বা 2 নম্বরের কোশ্চেন দিতে পারে, এর বেশি কিছু দেবো না। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি সিস্টেম। হোয়াট ইজ কমপ্লিমেন্টারি সিস্টেম? সিস্টেম ক্লিয়ার। এখন কমপ্লিমেন্ট সিস্টেম মানে যে নির্দিষ্ট প্রক্রিয়ায় কিছু একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, ক্লিয়ার। তো এখন রক্ত রসের মধ্যে থাকা কিছু নির্দিষ্ট প্রোটিন কি করছে, বাইরের থেকে ঢোকা রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে, তাকে বলবো আমরা কমপ্লিমেন্টারি সিস্টেম বা কমপ্লিমেন্টারি সিস্টেম, এবং সেটাকে ধ্বংস করে আলটিমেট, বোঝা গেল? এই পদ্ধতি হচ্ছে কমপ্লিমেন্টারি সিস্টেম। এখন এই কমপ্লিমেন্টারি সিস্টেমে কতগুলো প্রোটিন কাজ করে, বেসিক্যালি কতগুলো প্রোটিন কাজ করে, C1 থেকে, সরি দেখতে ভালো যাচ্ছে না, C1 থেকে C9 অবধি যে প্রোটিনগুলো আছে এবং তাদের বিভিন্ন ভাগগুলো, সেগুলো কাজ করে। কীভাবে কাজ করে সেইটা নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথমে কাজ করছে, প্রথমে ধর কোনো ব্যাকটেরিয়া ঢুকলো, কি ঢুকলো? ব্যাকটেরিয়া, তার সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন শুরু হলো। সে কি করছে, প্রথমে C3 কে অ্যাক্টিভেট করছে, C3 অ্যাক্টিভেট হয়ে তৈরি করছে C3b প্লাস C3a, বোঝা গেল? দুটোই কিন্তু অ্যাক্টিভেটেড ফর্ম। এখন এই C3b কি করছে, C3b C5কে অ্যাক্টিভেট করছে এবং C5b প্লাস কী হবে, C5a তৈরি করছে। এখন এই C5b অ্যাক্টিভেট করছে C6 প্লাস C7কে, C6 প্লাস C7কে অ্যাক্টিভেট করছে C5, তাহলে C5b লিখলাম, কাকে অ্যাক্টিভেট করছে? 6কে, এবং কাকে অ্যাক্টিভেট করছে? 7, দেখতে পারি আমরা, ঠিক আছে। এখন এই যে অ্যাক্টিভেট হলো C5b6, এ অ্যাক্টিভেট কাকে করছে? C8 এবং C9, বোঝা গেল? তাহলে পুরো ফর্মটা কি হচ্ছে, C5b6 7 এর 8 এর 9, 6 7 8 9। এ কি করছে না, জীবাণুকে ধ্বংস করছে, বোঝা গেল? এই হচ্ছে কমপ্লিমেন্টারি সিস্টেমের একটা প্রসিডিওর। এই হচ্ছে তোমাদের হলো ইনেট ইমিউনিটি, এবং তার সাথে আর বেশ কিছু সাইডের জিনিসগুলো সম্পর্কে আলোচনা করে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অর্জিত অনাক্রমণ, ঠিক আছে। অর্জিত অনাক্রমণতার জন্য এই ভিডিওটাতে হবে না, আমি নেক্সট ভিডিওটাতে প্রথম থেকে অর্জিত অনাক্রমণতা সম্পর্কে ডিটেলিং বলে দিচ্ছি, ঠিক আছে।